আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডাক্তারের সাথে প্রেম গল্পের 4 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। ঘণ্টাখানিক বাইরে বসে আছি, বাবা আসতে শুরু সারপ্রাইজ না, ভীষণ বড় একটা ধাক্কা খেলাম। অচিত মনে প্রশ্নের সমাবেত ঘটছে। আমি যা দেখছি সেটা কি ঠিক নাকি কোনো কাল্পনিক ঘটনা? ধরে ধরে সাজাচ্ছে, পড়তে পড়তে একটা থলার রহস্য অনুভূতি হচ্ছে। বাজ পাখির মতো আবেদে চেয়ে বাবা আর নীলের কথাপতক শুনছিলাম। অনিল, কেমন আছো বাবা? অফিসের কাজের বেশি ব্যস্ত হয়ে পড়ায় বাসায় আসতে পারিনি, তাই তোমার সাথে তোমার আন্টির পরিচয় করিয়েও দিতে পারিনি। তোমার বাবাকে বলেছিলাম তোমাকে নিয়ে যেন আমাদের বাসায় যায়, কিন্তু তোমার বাবা বলল আমি আসলে আর যাবে। তবে তখন ঠিক পরিচয় হয়ে গেল। আমি আন্টি কেমন আছে এখন? নীলের মুখের দিকে তাকালাম, তার ঠোঁটের কোণে হাসি বিন্দু চক্ষু রাখা হলো। তোর দুটো নৌকার মতো প্রসারিত করে বলল, আঙ্কেল আন্টি আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। আপনি যখন কল দিয়েছিলেন এর আগে আপনার মেয়ে আন্টিকে নিয়ে হসপিটাল চলে এসেছে। বাবা বেশ কয়েকবার আপনাদের বাসায় যেতে বলেছিল, কিন্তু আমি সময় করে উঠতে পারিনি, তাই যাওয়া হয়নি। ইনশাল্লাহ এখন তো পরিচয় হলো, সময় পেলে চলে যাব। আন্টিকে সিটি দিব একটু পর, দেখতে পারবেন তখন। তোমাকে কি বলে কৃতজ্ঞতা জানাবো বুঝতে পারছি না। তুই অনেক ছোট, আর আমাদের আশেপাশে কাউকে বলার অ্যাঙ্গেলটাও আমার তখন চলে গিয়েছিল। বিপদে বললে এমন অনেক সহজ কাজ কঠিন হয়ে পড়ে। বুঝে ওঠার আগেই তোমার বাবাকে কল দিয়ে সেখান থেকে তোমার নম্বর নিয়ে তোমাকে কল দেয়। আপনি কল দেওয়ার পূর্বে বাবা কল দিয়েছিল। বাবা আপনার কথা অনেক বলে, আপনাদের ছোটবেলার কাহিনী অনেক শুনেছি। আগে আমাদের বাসায় আসতেন, এখন অনেক দিন যাবৎ আপনি আসেন না, তাই একটু দূরত্ব তৈরি হয়ে গিয়েছে। আবার হয়তো সব দূরত্ব কেটেও যাবে। তাহা যা বলছো, তোমার বাবাও তো আসতে পারে না, সে কবে এসেছিল? এখন তো আমরা এখানেই পোস্টিং হয়েছি, বাবা মা সবাই এখানে থাকে, এখন যোগাযোগ সহজেই করা যাবে। আমি শুধু তাদের কথা শুনেই যাচ্ছিলাম। তার মানে নীল বাবাকে আমার বাবা আগেই চিনতেন। আমার হাত পা কাঁপতে লাগলো। নীল আমাদের পরিবারের পূর্ব পরিচিত, জানলে এই যুদ্ধক্ষেত্রে আমি নামতাম না। তার মানে নীল সবটা জানতো, জেনেই আমার সাথে এমন করেছে, আর এর জন্য বলেছে আমাকে সারপ্রাইজ দিবে। এটা সেই সারপ্রাইজ দিল নাকি বাস দিল, সে ভাবনায় ডুবে আছি আমি। ডুব গিলতে লাগলাম শুধু। বাবা আমার দিকে তাকালো, আমি মুখটা ভয়ে শুকিয়ে গেল। এই মুহূর্তে একটু পানি পেলে হয়তো ভালো লাগতো, গলাটা ভিজিয়ে নিতে পারতাম। এমন সময় পানির একটা বোতল আমার চোখের সামনে ধরা হলো। বোতলটা কে ধরেছে ওসে খুঁজতে তার হাতটা বরাবর এগিয়ে মুখের দিকে তাকাইতেই ভয়টা আরো বেড়ে গেল। নীল দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে রহস্যের একটা হাসি দিচ্ছে। মনে হচ্ছে কোনো অলৌকিক কাহিনী তার হাসিতে রচিত হচ্ছে। আমার মুখটা তৎক্ষণে শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। মনে মনে শুধু এটাই ভাবছিলাম, নীল বাবাকে সবটা বলে দিবে না তো? আমার ভাবনা যত বাড়তে লাগলো ততই বুকটা ছ্যাদ করে উঠল। অনেকটা গরম তেলের পানি ছিটিয়ে দিয়ে যেমন বিস্ফোরণ ঘটে, আমার বুকের বিস্ফোরণটা একই রকম ভাবে প্রসারিত হচ্ছে। মুখ দিয়ে কোনো কথা আমার বের হচ্ছে না। বরাবর বাবাকে অনেক রাগিয়ে এসব জানলে আমাকে শেষ করে ফেলবে। নীল মোমের মতো কণ্ঠ ফিসফিস করে বলে উঠল, সিথিরা নিয়ে পানিটা খাও, না হয়তো ভয়ে মরে যাবে। আর সারপ্রাইজটা কেমন হলো? আমি ভয় পাচ্ছি সে জানলো কি করে। ডুব গিলে তার হাত থেকে পানিটা নিয়ে ফিস ফিস করে বললাম, তোমার কি ধারণা আমি ভয় পাচ্ছি? তুমি কি বাঘ নাকি ভাল্লুক নাকি শাওলা গাছের ভূত? এর মধ্যে একটা তেলাপোকা কোথা থেকে উড়ে এসে আমার শরীরে পড়ল। তেলাপোকা পড়ার সাথে সাথে হাত থেকে পানির বোতলটা ফেলে দিয়ে এক লাফ দিলাম। তারপর দু হাত দিয়ে দু কান চেপে জোরে চোখ বন্ধ করে চেঁচিয়ে উঠলাম। বাবা আমার চেঁচানোর বেশ ভয় পেয়ে আমার কাছে আসলো, আর বাহুদুরে হালকা ঝাঁকিয়ে বলল, সিথি চেঁচিয়ে উঠলে কেন? কি হয়েছে? কোনো রকম নিজেকে সামলিয়ে দাঁত কামড় দিয়ে উত্তর দিলাম, বাবা তেলাপোকা। কথাটা বলার সাথে সাথে পাশ থেকে হাসির শব্দ ধুয়ে আসলো। বুঝতে আর বাকি রইল না, এই লোভনীয় হাসির সুরটা ডাক্তার সাহেবের। আর এদিকে বাবা আমাকে যুদ্ধের ময়দান থেকে উদ্ধার না করতেই হাসতে লাগলো। এদিকে বাবার প্রাণ ঢালা হাসি, অন্যদিকে তার লোভনীয় হাসি। দু হাসির মুসুরনা ফলে আমার কানে এসে সেই হাসি কর্কশভাবে ধাক্কা দিচ্ছে। নিজেকে বেশ সামলে নিয়ে বরাবর তাদের দিকে তাকালাম। বললাম, হাসছো কেন এভাবে? বাবা হাসিটা থামিয়ে বলতে লাগলো, এত বড় হয়েছিস এখনো তেলাপোকা দিকে ভয় পাস? আরো কিছু বলতে যাবে এমন সময় একজন ডক্টর এসে জানালো, মাকে সিটে দেওয়া হয়েছে, শুধুমাত্র একজন দেখা করতে পারবে। যদিও মায়ের সাথে দেখা করা পসিবল না, ইচ্ছা আমার জাগতে, তবে সেই ইচ্ছা মলিন করে যে বাবার সাথেই মাকে দেখা করাবো সেটাই নিশ্চিত।
তাই ইচ্ছা তালিয়ে তাল মিলিয়ে মুখে বাস্তবতা মলিন রেখা চাপ দিয়ে হালকা হাসি দিয়ে এনে বললাম, বাবা তুমি যাও দেখা করতে, মাও খুশি হবে। বাবা আমার কাঁধে হালকা হাত বুলিয়ে বলল, তাহলে তুমি থাকো এখানে, তোমার মাকে একটু দেখে আসি। বলে বাবা সে জায়গা থেকে প্রস্থান নিল। আমিও একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। নীলের দিকে তাকালাম, সে এখনো মুখ টিপিয়ে টিপিয়ে হাসছে। তার হাসিতে মনে হচ্ছে আমার গা জ্বলে যাচ্ছিল। কর্কশ ভঙ্গিতে বললাম, তুমি হাসছো কেন? হাসির লিফটার প্রশ্নোত্তর করে বলল, তেলাপোকা দেখেই এই হাল, সে নাকি ভয় পায় না। মুখটা হালকা ভেঙচি কেটে বললাম, আমি তেলাপোকা ভয় পাইনি। আচমকা গায়ে পড়েছিল তাই একটু চেঁচিয়ে উঠেছিলাম, কে বলেছে তেলাপোকা ভয় পেয়েছি? এতটাও ভীতু ডিম আমি না। কথাটা শুনে সে ভেঙে ভেঙে শব্দ তুলে হাসছিল। মৃদু আওয়াজে বলল, তোমার ঘাড়ের পাশে আবারও তেলাপোকা উঠছে, সত্যিই তুমি অনেক সাহসী। কথা বলার সাথে সাথে পাশ ফিরে তাকাতে তেলাপোকা দেখে তার হাত দুটো চেপে ধরে দাঁত কামড় দিয়ে মাথাটা তার বুক বরাবর ঠকিয়ে বলল, তেলাপোকা সরাও প্লিজ, প্লিজ সরাও, সরাও না। তার হাসি বাড়তে লাগলো। হুঁশেলের শব্দ যেমন আস্ত থেকে উস্ত হয়, তার হাসি শব্দটাও ঠিক তেমনই হচ্ছে। আর এদিকে আমি মাথা ঠেকিয়ে তেলাপোকা সরানোর জন্য বলেই যাচ্ছি। সে হাসির বিচরণ ভূমিতে অবস্থান করেই বলল, আগে স্বীকার করো তুমি ভীতু, তারপর তেলাপোকা সবার সরাবো। আগে বলো। আমার ভাবা অন্তরে সমাবেশ হওয়ার পূর্বেই বলে উঠলাম, আমি ভীতু, ভীতুর ডিম, গুঁড়োর ডিম, সব আমি। শুধু তেলাপোকাটা সরাও প্লিজ, আর কিচ্ছু লাগবে না। নীল আমার হাত থেকে তার হাত দুটো ছাড়িয়ে হালকা হেসে বলল, তেলাপোকা চলে গিয়েছে, এবার মুখ থেকে মাথা উঠাও। এরকম একটা তরুণীর মেয়ে বৃদ্ধর বুকে মাথা রাখলে সে বৃদ্ধ সহজ হয়ে তরুণ হয়ে যাবে। নীলের কথা শুনে আমি তার বুক থেকে মাথাটা উঠিয়ে তার চোখের দিকে তাকালাম। ফ্যানের বাতাসে আমার সামনের চুলগুলো এলোমেলো হয়ে আছে, সেগুলো কপালের কাছে এসে একত্রিত হয়েছে। নীলের কোমর হাত আমার কপালে পড়ল, চুলগুলো সরিয়ে নিয়ে তার নেশায় আসক্ত চোখগুলো দিয়ে আমার দিকে তাকালো। নিস্তব্ধ হয়ে আছে চারপাশ। কল্পনায় থাকা সে প্রেমিকার সত্ত্বেও জেগে উঠেছে আমাদের মাঝে। ভারী ভারী নিঃশ্বাস নিয়ে অবলম্বিয়ে বললাম, মাথাটা ঠিক হয়ে যাবে, রাখো না, তোমার বুকের হার্টবিট পরিমাণ করব। মাথাটা এলিয়ে দিলে খুব সমস্যা হয়, অনেক সমস্যা। আশেপাশে অনেক মানুষ, তারা চিড়িয়াখানার বান্দর ভেবে তোমাকে সেখানে নিয়ে আসবে, আর হার্টবিট মাপার জন্য তোমার মাথা এলিয়ে দিবে। না, স্টোভ আছে, সেটা দিয়ে মাপা হবে। একপাশে একটু বসো, তোমার বাবা এসে এভাবে দেখলে তোমার প্রেম ছুটাবে। বাবার কথা বলতে আমার জেগে ওঠা প্রেম সত্যিই বিলুপ্ত হয়ে উঠল। দ্রুত পরিসরের মাথাটা সরিয়ে নিলাম, তারপর গজগজ করে বললাম, তুমি আমার বাবাকে বলে দেওয়ার ফোন দিয়ে উঠেছ? নীলের ঠোঁটের কোণে ঈর্ষ্য হাসিয়ে, অকালেই পেকে গিয়েছে সেটা তো বাবাই জানে। কি বলো? ভয়ে ঢুক গিলতে গিলতে বললাম, প্লিজ বাবাকে এসব কিছু বলো না। দরকার নেই আমার ফেক প্রেমের, দরকার নেই আমার বাজি ধরার জেতার। তুমি যা চাও তাই হবে। আমার এতে কোনো দোষ ছিল না, বান্ধবীর পাল্লায় পড়ে বিগড়ে গিয়েছিলাম, তাই আর কি। নীল আমার দিকে তাকালো। আমি তার নিশালো চোখে আরো আসক্তি হচ্ছে। এই চোখ আমার এত টানছে কেন? কেন এই চোখ আমার তার আষ্টে পিষ্টে জড়িয়ে ইঙ্গিত দিচ্ছে? কেনই বা জড়িয়ে ধরা, চিৎকার করতে বলতে মন চাচ্ছে, আমি তোমাকে অস্থিরতে মিশিয়ে বিলীন করে দিতে চাই। সে বলে উঠল, যত দোষ নন্দঘোষ, এখন সব বান্ধবীদের দোষ, তাই না? বলো, বান্ধবীর পাল্লায় পড়ে বিগড়ে গিয়েছ, আর মেসেজটা তো এত তাড়াতাড়ি পড়তে পারো নি। একদম বাসায় গিয়ে যখন একা থাকবে তখন মেসেজটা পড়ে চোখ বন্ধ করে থাকবে, এখন কিন্তু একদম পড়বে না। আর এমন পাকামো আরো করলে তোমার বাবাকে বলতে বাধ্য হব। তুমি যা ইচ্ছা করো, আমার কি? তোমার বলাতে আমার কিচ্ছু হবে না, শুধু শুধু সময় নষ্ট করবে কি আর? আর আমাকে এত সাহায্য করছো, তাই মেসেজ পড়ার বিষয়টাই তোমার কথাই মেনে নিলাম, বাসায় গিয়ে পড়বো। আর বাবাকে নালিশ দিলেও লাভ নেই, কারণ বাবা আমার। আমি জানি বাবা কত দূর যাবে, সে দেখা যাবে কার বাবা আর কার কি কি করবে। এত ফুসফুসি করো না সাপের মতো, এমনিতেই চোখগুলো নীল বর্ণের, দেখতে সাপের মতোই লাগে। নীল কথাগুলো বলেই মুচকি হাসলো। কথাগুলো শোনার সাথে সাথে গলাটা ফুলিয়ে পাশ ফিরিয়ে তাকিয়ে বললাম, কোনো কথা না, দুজনের মধ্যেই নীরব নিস্তব্ধ সুর বেজে উঠেছে। বানের তাল লয়ে এক অদ্ভুত ছন্দ কল্পনা এসে কানে বাজছে। আমি পিছনে ফিরে তাকালাম, সে আমার দিকে তাকিয়ে চোখগুলো বড় বড় করে আছে, কপালে ঈর্ষঘামের সমাবেশ তার। আমি শুধু তার তাকানোতে সাই দিয়ে বললাম, কখনো হারিয়ে গেলে আমায় খুঁজবে তো? সে আমাকে চোখ দিয়ে ইশারা করে পাশে ইঙ্গিত করলো। আমি সেদিকে নজর না দিয়ে পুনরায় বললাম, আমাকে কি আপনার অনুভূতির কোনো শাখায় মনে পড়ে, না হারিয়ে গেলেন, নাকি তলিয়ে যাব হারিয়ে যাওয়ার সাথে সাথে? সে আবার পাশ ইঙ্গিত করলো। বিরক্তির তীব্র দৃষ্টিতে পাশ ফিরে তাকাতেই থমকে গেলাম। আমার পিতামহতই দাঁড়িয়ে আছেন, আমার দিকে সন্দেহ ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমি বলে ওঠার আগেই তিনি কথা বলতে শুরু করলেন,
আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।